আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করলো এবার ইন্ডিয়া জোট। উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের তরফ থেকে। আপনারা জানেন ইতিমধ্যেই এনডিএর তরফ থেকে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সিপি রাধাকৃষ্ণনের নাম তারা ঘোষণা করেছেন এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার নামকেই ঘোষণা করা হলো। উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করলো ইন্ডিয়া জোট। আপনাদের জানাবো উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবেই সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে। অবশ্যই আমরা দেখেছি ইতিমধ্যেই সিপি রাধাকৃষ্ণনের নাম কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল এনডিএ জোটের তরফ থেকে, এনডিএর তরফ থেকে, এবং তার পরবর্তীতেই এই নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছিল যে এর পরবর্তীতে তাহলে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করতে পারে বিরোধী ইন্ডিয়া জোট। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির নাম কিন্তু ঘোষণা করা হয়েছে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো ইন্ডিয়া জোটের তরফ থেকে। উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করলো এবার ইন্ডিয়া জোট। এর আগে আপনারা জানেন সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করা হয়েছিল এনডিএর তরফ থেকে এবং তার পরবর্তীতেই এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করলো বিরোধী ইন্ডিয়া জোট। যেমনটা জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে ইন্ডিয়া জোটের তরফ থেকে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী, তার নামই ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে। ইতিমধ্যেই তার নাম ঘোষণা করলো ইন্ডিয়া জোট। আপনারা জানেন কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সিপি রাধাকৃষ্ণনকে ইতিমধ্যেই সৌজন্যমূলক যে পরিচয় করাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই সময় কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই সামনে এসেছিল যে এর পরবর্তীতে তাহলে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ইন্ডিয়া জোট ঠিক কার নাম ঘোষণা করতে পারে। আমরা দেখেছি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সিপি রাধাকৃষ্ণনকে সমর্থনের জন্য আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই বিরোধী সাংসদদের, এবং সেই প্রেক্ষাপটে এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করলো ইন্ডিয়া জোট। আমরা দেখেছি সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসেছিল এবং সেই বৈঠকের পরবর্তীতেই কিন্তু আজ ইতিমধ্যে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করলো বিরোধী ইন্ডিয়া জোট। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডি বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বলে জানা যাচ্ছে এবং বিরোধীরা তার নামই ইতিমধ্যেই ঘোষণা করেছেন। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করলো ইন্ডিয়া জোট সুদর্শন রেড্ডি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করা হয়েছে বিরোধী ইন্ডিয়া জোটের তরফ থেকে। আমরা দেখেছি সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসেছিল এবং তার পরবর্তীতে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত আমরা দেখেছিলাম ইতিমধ্যেই যে বিরোধীরা সকলেই কিন্তু একমত হয়েছিলেন যে প্রধান রাজনৈতিক দলের বাইরে এমন কাউকে প্রার্থী করতে হবে যিনি দেশের ধর্মনিরপেক্ষ এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতীক, এবং সেই হিসেবেই তার নাম সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করা হলো বলেই মনে করা হচ্ছে। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আমরা দেখেছিলাম ইতিমধ্যেই কিন্তু বিরোধীদের তরফ থেকে বলাই হচ্ছিল একেবারে যে সাংবিধানিক একটা প্রতিষ্ঠা যার গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে সেই মতো নামই ঘোষণা করা হবে। সুদর্শন রেড্ডি তার নাম এবার ঘোষণা করা হলো, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এটা মস্ত বড় একটা রাজনৈতিক ঘটনা ঘটল, অর্থাৎ সর্বসম্মত প্রার্থী, সর্বসম্মত উপরাষ্ট্রপতির সম্ভাবনা বিলীন হয়ে গেল। আমরা দেখেছিলাম সিপি রাধাকৃষ্ণনের নাম ঘোষণার পরে শাসক পক্ষ থেকে ফোন করে করে চেষ্টা করা হয়েছিল যাতে বিরোধী দলগুলো সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করেন। এমনকি অন্ধ্রপ্রদেশের একটি দল ওয়াইএসআর কংগ্রেস তারা এনডিএর প্রার্থীকে সমর্থন করতে রাজিও হয়ে গিয়েছেন, এরকম খবর হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মল্লিকার্জুন খার্গেকে ফোন করেছিলেন রাজনাথ সিং, ফোন করেছিলেন অন্য বিরোধী দলগুলোকেও, এবং তাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে আপনারা এই প্রার্থী মেনে নিন, অর্থাৎ সর্বসম্মত প্রার্থী হোক।
একটু আগে এনডিএর সাংসদদের মিটিংয়েও প্রধানমন্ত্রী ওই কথা বলেছেন। সেখানে সিপি রাধাকৃষ্ণনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বলেছেন যে সবাই এনাকে মেনে নিক এবং সর্বসম্মত হোক। কিন্তু দেশের বর্তমান আবহে বিরোধীরা মনে করছে যেভাবে বিরোধী কণ্ঠস্বরকে রোধ করা হচ্ছে, সেখানে একজন বিজেপি আরএসএসের কাডার সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করলে এই বিরোধীদের রাজনীতি সম্পর্কে ভুল বার্তা যেত। তাই যথেষ্ট আলাপ আলোচনা করার পরে প্রার্থী দেবার ব্যাপারে সিদ্ধান্ত করল ইন্ডিয়া জোট। এইটা হচ্ছে প্রথম রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। জেতা হারা যাই হোক, বিরোধীরা বিরোধী প্রার্থী দিয়ে তাদের রাজনীতিটা, তাদের যে প্রতিবাদ সরকারের নানা কাজ সম্পর্কে, সেই প্রতিবাদের প্রতীক হিসেবে তারা বিরোধী প্রার্থী দিল। দ্বিতীয় কথা হচ্ছে প্রার্থী। যেখানে উপরাষ্ট্রপতি যিনি হবেন তিনি রাজ্যসভার চেয়ারম্যানও হবেন, তিনি কিছুটা নিরপেক্ষভাবে রাজ্যসভার চেয়ারম্যানের কাজটা পরিচালনা করবেন, এটাই কাঙ্ক্ষিত। আমাদের দেশে যেটাকে রাজ্যসভা বলা হয় সেটাকে সাধারণভাবে হাউস অব দি এল্ডার্স বলা হয়। সেখানে জ্ঞানী গুণীজন অনেকে আসবেন, সেখানে রাজনীতি তাত্ত্বিক চর্চা হবে, অবশ্যই বিল নিয়েও চর্চা হবে, আইন তৈরি করার ব্যাপারেও ভোটাভুটি হবে, কিন্তু এটা হাউস অব এল্ডার্স। সেখানে দাঁড়িয়ে এমন একজন চেয়ারম্যান হওয়া অনেক সময় বাঞ্ছনীয় মনে করা হয় যিনি একটু নিরপেক্ষ চরিত্রের মানুষ। কিন্তু বিজেপি যাকে প্রার্থী করেছে সেই সিপি রাধাকৃষ্ণন, তিনি একেবারে সরাসরি আরএসএসের কাডার, বিজেপির কাডার, এবং আরএসএস বিজেপির হয়েই তার পুরো রাজনৈতিক জীবন তিনি পরিচালনা করেছেন। সুতরাং সংবিধান অনুযায়ী শপথ নিয়ে তিনি উপরাষ্ট্রপতি হবেন, রাজ্যসভার চেয়ারম্যানও হবেন, কিন্তু তার কাছ থেকে কতটা নিরপেক্ষতা আশা করা যায়, এই জায়গাটাকেই চোখে আঙুল দিয়ে দেখাবার জন্যে সম্ভবত বিরোধী জোট তারা এমন একজনকে প্রার্থী করলেন, যা প্রার্থী করা হলো প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে, যার অত্যন্ত উল্লেখযোগ্য রায় রয়েছে, অনেক রায় রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি হবার আগে যিনি হাইকোর্টেরও প্রধান বিচারপতির পদে ছিলেন এবং তার দীর্ঘ এই যে জুডিশিয়াল কেরিয়ার, নিষ্কলঙ্ক জুডিশিয়াল কেরিয়ার, এবং কখনো কেউ বলতে পারেনি যে বি সুদর্শন রেড্ডি কোনো দিকে ঝুঁকে রায় দিচ্ছেন বা কোনো পক্ষপাত করে রায় দিচ্ছেন, এটা কখনো কেউ বলতে পারেনি। সুতরাং যদি বি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি হন, তিনি হবেন রাজ্যসভার চেয়ারম্যান, এবং সেক্ষেত্রে এমন চেয়ারম্যান রাজ্যসভা পাবে যিনি প্রকৃতই বিদ্বান, যিনি প্রকৃতই নিরপেক্ষ, এবং যিনি প্রকৃতই এদেশের আইন সংবিধান সম্পর্কে বিশেষজ্ঞ। সেই জন্যে প্রার্থীর বিচারেও এনডিএকে 10 কদম পিছনে ফেলে উপযুক্ত প্রার্থী, যার উপরাষ্ট্রপতি হওয়ার মতো সমস্ত যোগ্যতা রয়েছে এবং যিনি পার্টিজান নন, কোনো পক্ষপাত দুষ্ট হবেন না, এই রকম প্রার্থীর নাম ঘোষণা করে কিন্তু ইন্ডিয়া জোট একেবারে চমক দিয়ে দিয়েছে এবং অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন সামনে নির্বাচন, সেই নির্বাচনের সাংসদদের নির্বাচন, এটা এই প্রসঙ্গে বলে রাখি যে উপরাষ্ট্রপতি নির্বাচনে কেবলমাত্র লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা ভোট দেন। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়মে ভোট হয়, গোপন ব্যালটে ভোট হয়। বর্তমানে লোকসভায় একটি আসন ছাড়া, একটি আসন শূন্য, বাকি সব আসনেই সাংসদরা রয়েছেন। এই রাজ্যসভা এবং লোকসভার সাংসদ মিলিয়ে যে মিলিত সংখ্যা, যদি মাত্র 2 জন প্রার্থী থাকে তাহলে তাদের মধ্যে বেশিরভাগ যাকে সমর্থন করবেন তিনিই উপরাষ্ট্রপতি হবেন। এখন দেখা যাক রাজনীতির জল আর কতটা কোন দিকে গড়ায়। হ্যাঁ।
ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। Kirshan Reddy Garu is one of the India's most distinguished and progressive jurists. He has had a long and eminent legal career, including as judge of the Andhra Pradesh High Court, Chief Justice of Guwahati High Court, and judge of the Supreme Court. He has been a consistent and courageous champion of social, economic, and political justice. He is a poor man, and many judgments, if you read, you will know that how he favored the poor people and also protected the constitution and fundamental rights.